বাইরে ঘুরে বেড়াচ্ছে কিছু ভয়ানক ভাইরাসে আক্রান্ত মানুষ, যারা হয়তো সামনে পেলে আপনাকে মেরে ফেলবে। আর তাদের হাত থেকে বাঁচার জন্য একটা পরিবার ৩০০ দিন ধরে মাটির নিচে বাংকারে লুকিয়ে আছে। একটু জোরে কথা বলার নিষেধ, যদি উপরের প্রাণীগুলো শুনে ফেলে তাহলেই আর রক্ষে নেই। এমনই দম বন্ধ করা একটা গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। প্রতি মুহূর্তে টান টান উত্তেজনা, মনে হবে এই তো সব শেষ হয়ে গেল, কিন্তু না। এই গল্পের শেষে যে টুইস্টটা আছে আমি বাজি ধরে বলতে পারি আপনারা কেউ সেটার জন্য প্রস্তুতি না। তো চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পটা শুরু হয় একটা ফ্যামিলিকে দেখিয়ে। এখানে এই ফ্যামিলির কর্তার নাম রে, মায়ের নাম ক্লারা, আর তাদের ছোট্ট মেয়ে জয়। আর বিগত ৩০১ দিন ধরে তারা মাটির নিচে একটা বাংকারে লুকিয়ে আছে, কারণ বাইরের দুনিয়ায় অচেনা একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর এই ভাইরাসের কারণেই মানুষগুলো ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়েছে। রে তার মেয়েকে দুইটা শর্ত মানতে বলেছে। প্রথম শর্ত হলো সে সবসময় নিজেকে শান্ত রাখবে, কখনো রাগ করা যাবে না। আর দ্বিতীয় শর্ত ছিল ভুল করেও কখনোই বাংকারের বাইরে যাওয়া যাবে না। বাইরের দুনিয়াতে যেই মানুষগুলো ভয়ঙ্কর জীবে পরিণত হয়েছে তাদেরকে রেরা ব্রাদার্স বলে ডাকতো। আর এই ভয়ানক ভাইরাসের হাত থেকে শুধু রে আর তার পরিবারই বেঁচে গিয়েছে। এরপর ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় ৩০১ দিন আগে এই শহরের মানুষ শহর ছেড়ে পালাতে শুরু করে, কারণ শহরে একটা অজানা ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর তাই ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য সবাই তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিল। তাদের সাথে রে তার পরিবার নিয়ে পালানোর সময় রাস্তায় পুলিশ তাদেরকে আটকে দেয়। আর তখনই তারা দেখতে পায় আকাশ থেকে যুদ্ধবিমানে বোমা হামলায় পুরো শহরকে উড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এমনটা কেন করা হচ্ছে তারা বুঝতে পারে না। রে তার পরিবারকে বোমা হামলার হাত থেকে বাঁচানোর জন্য তাদেরকে একটা স্কুলে নিয়ে আসে, কারণ স্কুল অনেক পুরাতন হওয়ার কারণে এখানে একটা বাংকার ছিল। আর তাই ওই দিনের পর থেকেই তারা এই বাংকারের ভেতরেই কোনোভাবে সার্ভাইভ করছে। কিন্তু সবসময় তারা খুব ভয়ে থাকতো, কারণ তাদের অলওয়েজ মনে হতো এই বুঝি ব্রাদার্সরা তাদেরকে ধরে ফেলবে। কিন্তু তারপরেও রে আর তার পরিবার এই আশাতেই দিন পার করছিল যে কোনো একদিন হয়তো সবকিছুই ঠিক হয়ে যাবে আর তারা আবারও আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তো প্রতিদিনের মতোই জয় দেওয়ালে একটা দাগ কাটতে থাকে। আসলে এটা ছিল তাদের দিন গণনা সিস্টেম। আর এভাবে পুরো দেওয়ালে মোট ৩০১টা দাগ কাটা ছিল। এই দেওয়ালটা তাদেরকে মনে করিয়ে দিত তারা এই বাংকারে কতদিন আটকে আছে। ছোট্ট মেয়ে জয় সারাদিন এখানে বোর হয়ে যেত, কারণ তার বয়সী আর কেউ নেই এখানে খেলার মতো, এমনকি কথা বলার মতো কেউই ছিল না। তাদের অনেক জোরে কথা বলাও নিষেধ ছিল, কারণ জোরে কথা বললে ব্রাদার্সরা এসে তাদেরকে ধরে ফেলতে পারে। জয়ের কাছে একটা খেলনা পুতুল ছিল, যেটাকে টান দিলে পুতুলটা কয়েকটা লাইন কথা বলতো। প্রতিদিন একই খাবার খেতে খেতে জয় খুবই বিরক্ত। তারপরেও তাদের কিচ্ছু করার ছিল না, কারণ এই বাংকারে থাকা খাবারগুলো তাদের শেষ সম্বল। রাতে খাওয়ার সময় ক্লারা জয়কে জিজ্ঞাসা করে আজকে কি খাবে। তখন জয় তার পছন্দের আইটেম পিস খেতে চায়, কিন্তু ক্লারা তাকে বলে প্রতিদিন এভাবে পিচ খেলে দ্রুত শেষ হয়ে যাবে, তখন তুমি চাইলেও আর খেতে পারবে না। কিন্তু রে তার মেয়ের পক্ষ নিয়ে বলে আমারও পিচ খেতে মনে যাচ্ছে। এটা বলে সে হাত তোলে, তাই ক্লারা তখন বাধ্য হয়ে তাদেরকে একটা পিচের ক্যান দেয়। কিন্তু জো যখন ক্যানটা খোলে তখন দেখা যায় সেটার ভিতরে কোনো খাবার নেই। যখন সে তার মাকে এই কথাটা জানায়, ক্লারা এসে দেখে সত্যি সত্যি ক্যানটা ফাঁকা। আর তখন তারা লক্ষ্য করে এই ক্যানে আগে থেকেই একটা ছিদ্র ছিল। এরপর তারা তাদের ক্যানগুলো চেক করলে সেগুলোর মধ্যে আরও বেশ কিছু ক্যানে ছিদ্র দেখতে পায়। তার মানে নিশ্চয়ই কেউ তাদের খাবার চুরি করছে। আর এটা করছে হয়তোবা কোনো ইঁদুর, কিন্তু সব দিক থেকে তো দরজা বন্ধ, তাহলে ইঁদুর ভেতরে ঢুকলো কিভাবে? তখনই ক্লারার চোখে পড়ে ভেন্টিলেশনের দিকে, যেটা দিয়ে তাদের নিচে অক্সিজেন আসে। তারা খেয়াল করে দেখতে পায় ভেন্টিলেটরের ওখানে লাগানো জালিটা সাইড দিয়ে খুলে ফাঁকা হয়ে গেছে। এটা দেখে জয় ভয় পায়। সে বলে এখান থেকে ব্রাদার্সরা আবার চলে আসবে না তো? তখন রে তার মেয়েকে সাহস দিয়ে বলে ব্রাদার্সরা অনেক বড় হয়, তারা ইঁদুরের মতো ছোট্ট না, তাই তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারা এই ছিদ্র দিয়ে ভেতরে আসতে পারবে না। এরপর খাবার সময় জয় তার বাবা মাকে বলে তোমরা আমাকে এখানে বন্দি করে রেখেছো, আমি বাইরে যেতে চাই, আমার বন্ধুদের সাথে আবারও আগের মতো খেলতে চাই। রে বুঝতে পারছিল জয়ের মনের অবস্থাটা আসলে কি, তাই সে তাকে বলে হয়তো আমরা ছাড়া আর কেউ এখন বেঁচে নেই বাবা, আর আমরা তোমাকে এখানেই লুকিয়ে রেখেছি ব্রাদার্সদের হাত থেকে বাঁচানোর জন্য। তারা অনেক খারাপ হয়, যদি তারা তোমাকে ধরে ফেলে তাহলে হয়তো তোমাকে মেরেই ফেলবে। এরপর রে তার মেয়ের সাথে মজার মজার কথা বলে তাকে একটু হাসানোর চেষ্টা করে। আর খাবার খাওয়ার পর তারা সবাই মিলে লুডোর মতো একটা খেলা খেলতে থাকে, যেখানে জয়ের পছন্দ জায়গাগুলো আঁকা ছিল। কিন্তু এই খেলাটা জয় আগে অনেকবার খেলেছে, তাই খেলা শেষ হলেই সে আবারও তার মায়ের কাছে আবদার করে একটু বাইরে যাওয়ার জন্য। ক্লারা তখন জয়কে হাতে বানানো একটা টেলিস্কোপ দেয় আর বলে এটা দিয়ে তুমি বাইরের দৃশ্য দেখতে পারবে। জয় সেটা নিয়ে ছিদ্র দিয়ে উপরে পাঠাতেই দেখতে পাই আশেপাশের সব জায়গা ধ্বংস হয়ে গেছে, আর চারিদিকে শুধু ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই ছিল না। জয় বাইরের এই অবস্থা দেখে চুপচাপ তার মায়ের সাথে লুডো খেলতে শুরু করে।
জয় বুঝতে পারে তার বাবা মা তাকে কেন এখানে লুকিয়ে রেখেছে। লুডো খেলার সময় জয় একটা ইঁদুরকে খাবার চুরি করতে দেখে ফেলে, তাই সে দ্রুত গিয়ে তার বাবা মাকে ডেকে তোলে। রে ধীরে ধীরে ইঁদুরটাকে মারতে চায়, কিন্তু ইঁদুরটা তখনই পালিয়ে সেখান থেকে দৌড়ে তার ঘরের দিকে চলে যাচ্ছিল। কিন্তু একদম শেষ সময়ে ক্লারা ইঁদুরটাকে মেরে ফেলে। যাক, এখন অন্তত তাদের খাবারগুলো সুরক্ষিত থাকবে। কিন্তু তখনই তারা খেয়াল করে ইঁদুর মারার এক্সাইটমেন্টের কারণে একটা ল্যাম্প পড়ে গিয়ে তাদের বাংকারে আগুন ধরে গেছে। তারা বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর কিছুতেই আগুন নিভাতে পারছিল না। তখন রে পানির কল থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তাদের পুরো রুম ধোয়া ধোয়া হয়ে গেছে। শেষমেশ অবশ্য তারা আগুন নেভাতে সক্ষম হয়, কিন্তু তখন তারা খেয়াল করে ভেন্টিলেটর দিয়ে রুমের সমস্ত ধোঁয়া বাইরে বের হচ্ছে। এতে তারা চিন্তায় পড়ে যায়, কারণ বাইরে থেকে এই ধোঁয়া দেখতে পেলে ব্রাদার্সরা তাদেরকে খুঁজে বের করবে। তাই এখন যে করেই হোক এই ধোঁয়া বন্ধ করতেই হবে। তাই রে সিদ্ধান্ত নেয় সে উপরে গিয়ে ভেন্টিলেটরের মুখ ঢেকে দেবে, আর ক্লারাও তার সাথে যাবে। তখন তারা দুইজন বাংকারের দরজা খুলে বাইরে যায়, আর জয় নিচ থেকে তার বাবা মায়ের উপর নজর রাখতে থাকে। হঠাৎ করে জয় দেখে জঙ্গলের দিক থেকে কোনো একটা কালো ছায়া তার বাবা মায়ের দিকে এগিয়ে আসছে। তাই সে বাংকারের মুখের কাছে এসে জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু তার বাবা মা তার থেকে অনেক দূরে হওয়ার কারণে তারা জয়ের চিৎকার শুনতেই পাচ্ছিল না। বাধ্য হয়ে জয় তখন রুলস ভেঙে বাংকারের বাইরে বের হয়ে আসে, কিন্তু বাইরে বের হয়ে আসার পরও জয় তার বাবা মাকে কোথাও দেখতে পাচ্ছিল না। তাই সে জোরে জোরে চিৎকার করে তাদেরকে ডাকতে থাকে। আর তখনই পেছন থেকে ক্লারা এসে জয়ের মুখ চেপে ধরে। জয় তাদেরকে কালো ছায়ার ব্যাপারে বলে, কিন্তু তখন দেখা যায় এটা আসলে একটা হরিণ ছিল। কিন্তু হরিণটা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। রে বুঝতে পারে নিশ্চয়ই হরিণটা কিছু একটা দেখে ভয় পেয়েছে, তাই তারা সবাই আবার দ্রুত বাংকারে এসে লুকিয়ে পড়ে। কিন্তু বাংকারে প্রবেশ করতেই তারা উপরে ব্রাদার্সের পায়ের আওয়াজ শুনতে পায়। ব্রাদার্সের পায়ের আওয়াজ আস্তে আস্তে দূরে চলে যাচ্ছিল, কিন্তু তখনই জয়ের কাছে থাকা ওই পুতুলটার চেনে টান পড়ে, আর সেটা কথা বলতে শুরু করে। রে বেশ ভয় পেয়ে যায়। সে দ্রুত পুতুল থেকে স্পিকারটা বের করে ভেঙে ফেলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ উপর থেকে ব্রাদার্সরা শব্দটা শুনে ফেলেছে। আর সাথে সাথেই তাদের বাংকারের দরজা ধরে ব্রাদার্সরা টানাটানি করতে শুরু করে। রেয়ার কিলাররা সিঁড়ি বেয়ে উপরে উঠে শক্ত করে বাংকারের দরজা ধরে রাখে। কিছুক্ষণ পর ব্রাদার্সরা সেখান থেকে চলে যাওয়ার আওয়াজ আসে। তারা মনে করে ব্রাদার্সরা হয়তো এবারের মতো চলে গেছে, কিন্তু এটা ছিল তাদের সবথেকে বড় ভুল ধারণা। কিছুক্ষণ পর আবারও তাদের বাংকারের দরজা ধরে টানাটানি শুরু হয়, আর পায়ের শব্দে বোঝা যাচ্ছিল যে অনেকগুলো ব্রাদার্স এসেছে। রে কিছু করার আগেই ব্রাদার্সরা লোহার ঢাকনা ভেঙে ফেলে। রে তার পরিবারকে নিয়ে অন্য রুমের দিকে পালিয়ে যায়। যাওয়ার আগে ক্লারা একটা ল্যাম্প ফেলে দিয়ে দরজার মুখে আগুন ধরিয়ে দেয়। সেখানে কিছুক্ষণের জন্য তারা সময় পায়। রে ঠিক করে তারা ভেন্টিলেটরের রাস্তা দিয়ে বাইরে বের হয়ে যাবে, কারণ এখানে থাকাটা তাদের জন্য এখন ঝুঁকিপূর্ণ। তাই সবার প্রথমেই ক্লারা ভেন্টিলেটরের পথ দিয়ে উপরে উঠে আসে। সেখানে এসে সে দেখতে পায় আশেপাশে কোনো ব্রাদার্সই নেই। তাই রে তখন নিচ থেকে জয়কে উপরে তুলে দেয়, কিন্তু সমস্যা হয় যখন রে নিজে বাইরে বের হওয়ার চেষ্টা করে, কারণ সেই দুজনের তুলনায় সাইজে বড় ছিল। আর এখানে যতটুকু ফাঁকা ছিল সেটা দিয়ে রে বাইরে বের হতে পারবে না। জোর করে চেষ্টা করার কারণে সে তার ঘাড়ে ব্যথা পায়। আর ততক্ষণে ব্রাদার্সরাও নিচে চলে এসেছে। তারা রেকে নিচে টেনে নেয়। চোখের সামনেই রেকে হারিয়ে মা মেয়ের সম্পূর্ণ ভেঙে পড়ে, কিন্তু মেয়েকে বাঁচাতে নিজেকে সামলে নিয়ে ক্লারার সাথে সাথেই সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু তারা বেশি দূর যেতে পারে না। তার আগেই উপর থেকে একটা হেলিকপ্টার তাদের উপর আলো ফেলে। তারা হেলিকপ্টার থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই একটা জাল এসে তাদেরকে বন্দি করে নেয়। মেয়েদের প্রাণ বাঁচাতে তারা চিৎকার করতে থাকে, কিন্তু তাদেরকে বাঁচানোর মতো কেউই নেই। অন্ধকারের মধ্য থেকে এক এক করে ব্রাদার্সরা বের হয়ে আসে। আর এখানে অপেক্ষা করছিল একটা চমক। জানা যায় এই ব্রাদার্সরা আসলে কোনো জম্বি না, তারা ছিল আমেরিকান সৈনিক, যারা একদম স্বাভাবিক এবং সুস্থ। আর এই এলাকায় ছড়িয়ে পড়া ভাইরাস থেকে বাঁচার জন্যই তারা এই ধরনের মাস্ক আর ড্রেস পরে থাকে। আর তখন আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় বোমা হামলা থেকে বেঁচে রে যখন তার পরিবারকে এই বাংকারে এনেছিল, তখন ক্লারা তার হাতে একটা ক্ষতচিহ্ন দেখায়, আর সেখান থেকে কালো রক্ত বের হচ্ছিল। আর এটার মানে ক্লারা ওই ভাইরাসে অলরেডি ইনফেক্টেড ছিল। এই ভাইরাস বাতাসের মাধ্যমে দ্রুত একজনের থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে। বর্তমানে একজন আমেরিকান সৈনিক ক্লারা আর জয়কে পরীক্ষা করার জন্যই তাদের শরীরে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, কিন্তু এতে দেখা যায় তারা দুজনই এখন এই ভাইরাসে আক্রান্ত। তাই সোলজাররা তাদের দিকে বন্দুক তাক করে, কারণ সরকার থেকে নির্দেশ আছে এই ভাইরাসে আক্রান্ত সবাইকে মেরে ফেলতে হবে। যখন একজন সৈনিক গুলি করতে যাবে তার আগে দেখা যায় তার পেছন থেকে কিছু একটা এসে তাকে আক্রমণ করেছে, আর সেখানে সে সাথে সাথেই মারা যায়। পেছন থেকে আসা হিংস্র জীবটা আর কেউই না, এটা ছিল রে। কিন্তু রে আর আগের মতো স্বাভাবিক নেই, তার সবকিছুই পাল্টে গেছে, আর সে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই সে কয়েকজন সোলজারকে সেখানে মেরে ফেলে, কিন্তু বাকি সৈনিকরা তখন রেকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। কিন্তু এরপর যখন তারা আবার ক্লারাদের দিকে তাকায়, দেখা যায় এই সুযোগে ক্লারা আর জয় জাল ছেড়ে পালিয়ে গেছে।
ক্লারা একটা গাড়ির ভেতর লুকিয়েছিল, কিন্তু রের মৃত্যুতে সে অনেক বেশি রেগে যায় আর দেখতে দেখতে তার চেহারাও ভয়ানক হয়ে ওঠে। সে 3জন সৈনিককে আক্রমণ করে মেরে ফেলে, কিন্তু তখন পেছন থেকে একজন সৈনিক ক্লারাকে গুলি করে। এতে সে কিছুটা দুর্বল হয়ে যায়। আর বাবার পর এবার মাকেও গুলি করতে দেখে জয় বেশ রেগে যায়, আর সেও তার বাবা মায়ের মতোই হিংস্র হয়ে ওঠে। সে ছোট্ট হয় বাকি দুজনের থেকে বেশি ফাস্ট ছিল। সে চোখের পলকেই ওই সৈনিকের উপর ঝাঁপিয়ে পড়ে আর তার মাস্ক খুলে দিয়ে তাকেও ইনফেক্টেড করে দেয়। যখনই সে সৈনিকটাকে প্রাণে মেরে ফেলবে তখন ক্লারা এসে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জয় তার কন্ট্রোল হারিয়ে ক্লারার উপরে ঝাঁপিয়ে পড়ে। ক্লারা তখন বলে, তোমার মনে আছে প্রথম নিয়মের কথা, রাগকে কন্ট্রোল করো। আর দেখা যায় মায়ের কথা শুনে জয় ধীরে ধীরে শান্ত হয়ে যায় আর সে আবারও নরম হয়ে যায়। এরপর তারা দুজন দৌড়ে রের কাছে আসে। রে এত বেশি আহত ছিল যে তার আর বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। তাই তখন রে তার মেয়েকে বলে, চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। এটা বলে রে সেখানে মারা যায়। জয় আর ক্লারা তখন দেখে উপরে আবারও একটা হেলিকপ্টার তাদেরকে খোঁজার চেষ্টা করছে। তাই ক্লারা তখন জয়কে নিয়ে পাশের একটা টানেলে লুকিয়ে পড়ে। সেখানে তাদের সাথে একটা ছোট্ট ছেলে দেখা হয়। এই ছেলেটা ছিল তাদের প্রতিবেশী। ছেলেটা তখন ক্লারা আর জয়কে রাস্তা দেখিয়ে আর একটা বাংকারের কাছে নিয়ে আসে। আর সেখানে দরজা খোলার পর দেখা যায় ভেতরে এই শহরের আরও অনেক মানুষ এখনও বেঁচে আছে। তাই ক্লারা তখন সিদ্ধান্ত নেয় বাঁচতে হলে তাদের সবাইকে একসাথে থাকতে হবে। তাই সে আর জয় এখন তাদের সাথেই থাকবে। ভোরের সূর্যের আলো আসার আগেই ক্লারা জয়কে নিয়ে বাংকারে ঢুকে যায়, আর এখানেই গল্পটাও শেষ হয়ে যায়। কিন্তু আমি জানি আপনাদের মধ্যে প্রশ্ন হলো, রে আর ক্লারা এমন হলো কিভাবে, আর তারা এতদিন লুকিয়ে ছিল কেন? আসলে তাদের শহরে যে ভাইরাসটা ছড়িয়ে পড়েছিল সেটা মানুষের রক্তের সাথে মিশে তাদেরকে সাময়িকভাবে শক্তিশালী এবং হিংস্র বানিয়ে দেয়। কিন্তু এই ভাইরাসটা তখনই অ্যাক্টিভেট হয় যখন মানুষ রেগে যায়। আর আমেরিকান সরকার চাচ্ছিল না এই ভাইরাস ছড়িয়ে পড়ুক। তাই তারা আর্মিকে দায়িত্ব দিয়েছিল এই শহর এবং সেই সাথে ইনফেক্টেড সব মানুষকে শেষ করে দিতে। রে এবং ক্লারা জানতো যে তারা ভাইরাসে আক্রান্ত, কিন্তু শুধুমাত্র তাদের একমাত্র মেয়ে জয়কে বাঁচানোর জন্যই তারা সবসময় তাকে বলে এসেছে বাইরে ব্রাদার্সরা ঘুরছে, যারা আসলে মনস্টার। কিন্তু আসল মনস্টার তো ছিল তারা নিজেই। কিন্তু জয় যেন কখনো এটা বুঝতে না পারে, সেজন্যই তারা নিয়ম বানিয়েছিল কখনো রাগা যাবে না, সবসময় নিজেকে শান্ত রাখতে হবে। আর এবার নিশ্চয়ই আপনাদের আর কোনো কনফিউশন নেই। আসলে এই গল্পটা খুব সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করে যে সন্তানের জন্য বাবা মা যে কোনো কিছুই করতে পারে, কিন্তু সেই সাথে গল্পটার ভেতরে যে টুইস্ট ছিল সেটার জন্য কি আপনারা আগে থেকে কেউ প্রস্তুত ছিলেন? কমেন্ট করে আমাকে জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ।